নমস্কার। তুঙ্গভদ্রা তীরের উপন্যাসের তৃতীয় পর্ব, প্রথম পরিচ্ছেদ। পরদিন অতি প্রত্যুষে উঠিয়া অর্জুন ধরাচূড়া বাঁধিল, লাঠি হাতে লইয়া বলরামকে বলিল, আমি চললাম, কোথায় যাচ্ছি, কবে ফিরব কিছুই জানি না। বলরাম বলিল, দুর্গা দুর্গা, আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো। যা হোক, সাবধানে থেকো, দুর্গা দুর্গা। বাহিরে তখনও রাত্রির ঘোর কাটে নাই। সভাগৃহের সম্মুখে উপস্থিত হইয়া অর্জুন দেখিল সেখানে মানুষ কেহ উপস্থিত নাই, কেবল দুটি ঘোড়া পাশাপাশি দাঁড়াইয়া আছে। রাজমন্দুরার তেজস্বী অশ্ব, পক্ক তিনতিড়ি ফুলের ন্যায় বর্ণ, পিঠে কম্বলের আসন, মুখে বল্গা। ঘোড়া দুটি নিশ্চল দাঁড়াইয়া আছে, কেবল তাহাদের কর্ণ সম্মুখে ও পিছনে নড়িতেছে। অর্জুনকে তাহারা চোখ বাঁকাইয়া দেখিল ও অল্প নাসাধ্বনি করিল। অর্জুন দাঁড়াইয়া রহিল। সভাগৃহে সারা শব্দ নাই। কিছুক্ষণ পরে বাহিরের দিক হইতে এক মনুষ্যমূর্তি দেখা দিল। কৃশ খর্বাকৃতি মানুষটি, মাথায় বৃহৎ পাগড়ি, কোমরে তরবারি, বয়স অর্জুন অপেক্ষা 6-7 বছরের জ্যেষ্ঠ। সে কাছে আসিয়া অর্জুনকে সন্দিগ্ধ অপাঙ্গ দৃষ্টিতে নিরীক্ষণ করিতে লাগিল। তারপর সভাগৃহের দ্বিতল হইতে পিঙ্গলা আসিয়া জানাইল, মহারাজ দুজনকেই আহ্বান করিয়াছেন। মহারাজ দেবরায় ইতিমধ্যে প্রাতঃস্নানপূর্বক দেব পূজা সমাপন করিয়াছেন। সূর্যোদয়ের পূর্বেই রাজকার্য আরম্ভ হইয়া গিয়াছে। অর্জুন ও দ্বিতীয় ব্যক্তি রাজার বিরামকক্ষে উপস্থিত হইয়া দেখিল মহারাজ পালঙ্কের উপর উপবিষ্ট। তাঁহার সম্মুখে দুটি কুণ্ডলিত যতুমুদ্রাঙ্কিত পত্র। দুইজনে যথারীতি প্রণাম করিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। বলা বাহুল্য, অর্জুনের লাঠি ও দ্বিতীয় ব্যক্তির তরবারি প্রতিহারিণীর নিকট গচ্ছিত রাখিতে হইয়াছিল। রাজা বলিলেন, স্বস্তি, তোমাদের দুইজনকে একসঙ্গে দূত করে পাঠাচ্ছি কুমার বিজয় রায়ের কাছে। অনিরুদ্ধ, তুমি পথ চেনো, তুমি অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে যাবে। পথে চটিতে ঘোড়া বদল করবে। এই নাও দুজনে 2 পত্র। স্কন্ধাবারে পৌঁছে পত্র কুমার বিজয়ের হাতে দেবে। 2 পত্রের মর্ম যদিচ একই, তবু দুজনেই কুমার বিজয়কে পত্র দেবে। উত্তরে তিনি তোমাদের পৃথক পত্র দেবেন। সেই পত্র নিয়ে তোমরা ফিরে আসবে। একত্র আসার প্রয়োজন নেই, যে যত শীঘ্র পারবে ফিরে আসবে। আশুকর্মে তোমাদের পাঠাচ্ছি, মনে রেখো, বিলম্বে কর্মহানির সম্ভাবনা। অনিরুদ্ধ রাজার হাত হইতে লিপি লইয়া নিজের পাগড়িতে বাঁধিয়া লইল। তাহার দেখা দেখি অর্জুনও লিপি পাগড়িতে বাঁধিল। রাজা বলিলেন, এই নাও, কিছু স্বর্ণমুদ্রা সঙ্গে রাখো, প্রয়োজন হতে পারে। দক্ষিণ দিকের তোরণরক্ষীদের বলা আছে, কেউ তোমাদের বাধা দেবে না। এখন যাত্রা করো, শুভমস্তু। রাজার নিকট বিদায় লইয়া দুইজনে অস্ত্রাদি উদ্ধার করিয়া নিচে নামিল। অশ্ব দুটি পূর্ববৎ দাঁড়াইয়া ছিল, তাহাদের পৃষ্ঠে আরোহণপূর্বক ঘোড়া ছুটাইয়া দিল। তাহারা লক্ষ্য করিল না, এই সময় সভাগৃহের দ্বিতলের একটি গবাক্ষ দিয়া একজোড়া সদ্য ঘুম ভাঙা রমণী চক্ষু নিচের দিকে চাহিয়াছিল। চোখ দুটি বড় সুন্দর, মুখখানির তুলনা নাই। অশ্বারোহীরা অন্তর্হিত হইলে কুমারী বিদ্যুন্মালার 2 ভ্রুর মাঝখানে একটু ভ্রুকুটির চিহ্ন দেখা দিল। তিনি অর্জুন বর্মাকে চিনিতে পারিয়াছিলেন। ভাবিলেন, অর্জুন বর্মা কোথায় চলেছেন? আজ ঘুম ভাঙিয়া উঠিয়া বিদ্যুন্মালা অলস অর্ধপ্রমিল মনে মহলের বাতায়নগুলির পার্শ্বে ঘুরিয়া বেড়াইতেছিলেন। সহসা একটি বাতায়ন দিয়া নিচের দৃশ্য চোখে পড়িল। তাহার সমগ্র চেতনা সজাগ ও উদ্বিগ্ন হইয়া উঠিল, কিন্তু তিনি কাহাকেও কোনো প্রশ্ন করিতে পারিলেন না। প্রশ্নগুলি মনের মধ্যেই রহিল। তারপর যথাসময় তিনি পম্পাপতির মন্দিরে গেলেন। সারাদিনটা মনটা উদাস বিভ্রান্ত হইয়া রহিল। বেলা প্রথম প্রহর অতীত প্রায়। নগরের সপ্তপ্রাকার পার হইয়া অর্জুন ও অনিরুদ্ধ উন্মুক্ত পথ দিয়া চলিয়াছে। অশ্ব দুটি যুগ্ম স্বরের ন্যায় পাশাপাশি ছুটিতেছে, কেহ কাহাকেও অতিক্রম করিয়া যাইতে পারিতেছে না। পথ অশ্মাচ্ছাদিত শিলাবন্ধুর,
নগর সীমানার বাহিরেও লোকালয় আছে। বিস্ফোরপিল শৈলশ্রেণীর ফাঁকে ফাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম দেখা যায়। পথের দুই পাশে তাপকৃশ ঝোপঝাড় জঙ্গল, যেন পাথরের রাজ্যে উদ্ভিদ অনধিকার প্রবেশের চেষ্টা করিয়া হতাশ্বাস হইয়া পড়িয়াছে। আকাশে প্রখর সূর্য সত্ত্বেও অশ্বারোহীরা তাপে বিশেষ কষ্ট পাইতেছে না। মাথায় পাগড়ি আছে, উপরন্তু অশ্বের ধাবমানজনিত বায়ুপ্রবাহ তাহাদের দেহ শীতল রাখিয়াছে। দুইজনে পাশাপাশি চলিয়াছে বটে, কিন্তু বাক্যালাপ বেশি হইতেছে না। অনিরুদ্ধের মন খুব সরল নয়। তাহার সন্দেহ হইয়াছে রাজা তাহাকে সরাইয়া অর্জুনকে নিয়োগ করিতে চান, তাই অর্জুনের প্রতি তাহার মন বিরূপ হইয়া বসিয়াছে। অর্জুন তাহা বুঝিয়াছে। তাহাদের মাঝখানে প্রতিদ্বন্দ্বিতার প্রচ্ছন্ন বিরোধ দেখা দিয়াছে। একসময় অনিরুদ্ধ বলিল, তোমার নাম অর্জুন, তোমাকে আগে কখনো দেখিনি। অর্জুন আত্মপরিচয় দিয়া বলিল, তোমাকেও আগে দেখিনি। অনিরুদ্ধ উদ্দীপ্ত কণ্ঠে বলিল, তুমি নবাগত, তাই আমার নাম শোনোনি। আমি অনিরুদ্ধ, বিজয়নগরের প্রধান রাজদূত। 10 বছর এই কাজ করছি। আশু দ্বৈতকার্যে আমার তুল্য আর কেউ নেই। বিরসভাবে অর্জুন বলিল, ভালো, তোমার সৌভাগ্য যে রাজা তোমাকে আমার সঙ্গে দিয়েছেন। কিন্তু বাক্যালাপের অর্জুনের মন নাই। তাহার মন ও চক্ষু পথের আশেপাশে চিহ্ন অনুসন্ধান করিয়া ফিরিতেছে। ওখানে ওই গিরিচূড়া বিচিত্র ভঙ্গিতে দাঁড়াইয়া আছে, এখানে পথের উপর দিয়া শীর্ণ জলধারা বহিয়া গিয়াছে, অদূরে ওই ভগ্নপ্রায় পাষাণ মন্দিরের পাশ দিয়া পথ দ্বিধা বিভক্ত হইয়া গিয়াছে। অর্জুন মনে মনে স্থানগুলিকে চিহ্নিত করিয়া রাখিতে লাগিল। এই পথেই তাহাকে ফিরিতে হইবে। তোমার হাতে লাঠি কেন? যার যেমন অস্ত্র, তোমার তলোয়ার, আমার লাঠি। কিন্তু দুটো লাঠির কি দরকার? অর্জুন একটু হাসিল। একটা লাঠি দিয়ে লড়বো, সেটা ভেঙে গেলে অন্য লাঠি দিয়ে লড়বো। অনিরুদ্ধর মন সন্তুষ্ট হইল না। তাহার সন্দেহ হইল লাঠি দুইটির অন্য কোনো তাৎপর্য আছে। দ্বিপ্রহরে তাহারা এক পান্থশালায় পৌঁছিল। পথের কিনারে ক্ষুদ্র প্রস্তর নির্মিত গৃহ, তাহার পাশে ছায়াশীতল একটি বৃহৎ বটবৃক্ষ। বৃক্ষতলে 2টি অশ্ব বাঁধা রহিয়াছে। একজন মধ্যবয়স্ক শিখাধারী লোক গৃহ হইতে বাহির হইয়া আসিল, বলিল, অশ্ব প্রস্তুত, আহার প্রস্তুত, এসো বসে যাও। লোকটি অনিরুদ্ধকে চেনে। দুইজনে অশ্ব হইতে নামিয়া গৃহে প্রবেশ করিল। ঘরে পিঠিকার সম্মুখে আহার্যের থালি, জলের ঘটি। ক্ষুধার্ত পিপাসার্ত দুইজনে বিনা বাক্যব্যয়ে বসিয়া গেল। অর্ধদণ্ডের মধ্যে আহার সমাপ্ত করিয়া তাহারা নূতন ঘোড়ার পিঠে চড়িয়া বসিল। প্রৌঢ় ব্যক্তি বলিল, সেনাদলের ছাউনি আরও পূব দিকে সরে গেছে। সন্ধ্যার আগে পৌঁছুলে দূর থেকে ধোঁয়া দেখতে পাবে, রাত্রে পৌঁছুলে আগুন দেখতে পাবে। এখনও 30 ক্রোশ বাকি। আবার তাহারা বাহির হইয়া পড়িল। 2 অশ্বারোহী যখন কুমার বিজয়ের স্কন্ধাবারে পৌঁছিল, তখন সূর্যাস্ত হইয়া গিয়াছে। গোধূলির আলোয় সৈনাবাসটি দেখাইতেছে একটি বিরাট গোগৃহের মতো। অসংখ্য গরুর গাড়ি পাশাপাশি সাজাইয়া বিপুলায়তন একটি চক্রব্যূহ রচিত হইয়াছে। তাহার মধ্যে তালপত্রের ছত্রাকৃতি অগণিত ছাউনি। মধ্যস্থলে সেনাপতির জন্য বস্ত্র নির্মিত উচ্চ শিবির। শকট চক্রের এক স্থানে একটু ফাঁক আছে। এই প্রবেশদ্বারের মুখে সশস্ত্র রক্ষী পাহারা দিতেছে। উপরন্তু একদল রক্ষী শকট বেষ্টনের বাহিরে পরিক্রমণ করিতেছে, পাছে শত্রু সৈন্য রাত্রিকালে আক্রমণ করে, তাই সতর্কতা। অনিরুদ্ধ ও অর্জুন স্কন্ধাবারে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সেনাপতির নিকট নীত হইল। বিজয় রায় তখন আহারে বসিয়াছিলেন, কিন্তু রাজদূত যখনই আসুক তৎক্ষণাৎ তাহার সহিত সাক্ষাৎ করিতে হইবে, ইহাই রাজকীয় নিয়ম। বস্ত্রাবাসের একটি বৃহৎ কক্ষে বিজয় রায় আহারে বসিয়াছিলেন। পিঠিকার সম্মুখে 8-10টি থালিকা, থালিকাগুলিকে ঘিরিয়া 10-12টি তৈলদ্বীপ। 6 জন পরিচারক পার্শ্বরক্ষী সম্মুখে ও পিছনে দাঁড়াইয়া পাহারা দিতেছে। তাহাদের কটিতে ছুরিকা।
বিজয় রায়ের আহার্য বস্তুর পরিমাণ যেমন প্রচুর, তেমনি অধিকাংশই আমিষ, সেই সঙ্গে কিছু ঘৃতপক্ক অন্ন ও এক ভৃঙ্গার দ্রাক্ষারস। বিজয় রায় ম্লেচ্ছ রন্ধন পদ্ধতির পক্ষপাতী ছিলেন, তাই তাঁহার ভোজন পাত্রগুলিতে শোভা পাইতেছিল মেষ মাংসের শূল্যপক্ক গুটিকা, কালিয়া, সেচকি, দোলমা, সমোসা ইত্যাদি। একটি স্ফটিকের পাত্রে স্তূপীকৃত আঙ্গুর ফল। বিজয় রায়ের আকৃতি মধ্যম পাণ্ডবের মতো, বূঢ়রস্ক গজস্কন্ধ। জ্যেষ্ঠ দেবরায় ও কনিষ্ঠ কম্পনের সহিত তাহার আকৃতির সাদৃশ্য অতি অল্প। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হরিহর ও বৃকরায় সকল বিষয়ে অবেদান্তা ছিলেন, কিন্তু তাহাদের আকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। ভীমার্জুনের আকৃতির যে তফাৎ, হরিহর ও বৃকরায়ের আকৃতিতে সেই রূপ পার্থক্য ছিল। একজন সিংহ, অন্যজন হস্তি। তারপর পুরুষানুক্রমে এই দ্বিবিধ আকৃতি বারবার এই বংশে দেখা দিয়াছে। দেশের লোক হরিহর রায় ও বৃকরায়কে স্নেহবরে হুক্কবুক্ক বলিয়া উল্লেখ করিত। দেবরায় ও বিজয় রায়কে দেখিয়া তাহারা নিজেদের মধ্যে সগর্বে বলাবলি করিত, হুক্কবুক্ক আবার ভ্রাতৃরূপে পুনর্জন্ম গ্রহণ করিয়াছেন। অনিরুদ্ধ ও অর্জুন বিজয় রায়ের সম্মুখে উপস্থিত হইলে তিনি বিশাল চক্ষু তুলিয়া তাহাদের পরিদর্শন করিলেন। তারপর বাঁ হাত বাড়াইয়া পত্র দুটি গ্রহণ করিলেন। পত্রের যতুমুদ্রা অভগ্ন আছে পরীক্ষা করিয়া তিনি পত্র দুটি মাথায় ঠেকাইলেন। তারপর একজন পরিচারকের দিকে চাহিলেন। পরিচারক আসিয়া একে একে পত্র দুটির যতুমুদ্রা ভাঙিয়া বিজয় রায়ের চক্ষের সম্মুখে মেলিয়া ধরিল। তিনি আহার করিতে করিতে পাঠ করিলেন। পত্রের দূতদের সম্বন্ধে বোধহয় কিছু লেখা ছিল। পত্র পাঠান্তে বিজয় রায় উভয়ের প্রতি আবার নেত্রপাত করিলেন, বিশেষভাবে অর্জুনকে লক্ষ্য করিলেন। তারপর জিমুত মন্ত্র স্বরে বলিলেন, তোমরা পানাহার করো গিয়ে, দুদণ্ডের মধ্যে পত্রের উত্তর পাবে। মহারাজের আজ্ঞা, যত শীঘ্র সম্ভব বার্তা নিয়ে ফিরে যাবে। অনিরুদ্ধ বলিল, আর্য, আমি আজ রাত্রেই ফিরে যেতে পারতাম, কিন্তু অন্ধকার রাত্রে ঘোড়া চলবে না। কাল প্রত্যুষে আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রা করব। বিজয় রায় একটি সমস্যা মুখে পুড়িয়া ঘাড় নাড়িলেন। অনিরুদ্ধ ও অর্জুন শিবিরের বাহিরে আসিল। বাহিরে তখন মশাল জ্বলিয়াছে, কোথাও সঞ্চরমান আলোকপিণ্ড ঘুরিয়া বেড়াইতেছে, কোথাও স্থির হইয়া আছে। প্রান্তরে যেন ভৌতিক দীপোৎসব চলিতেছে। রাজদূতেরা ছাউনিতে উত্তম পানাহার পাইল। একটি স্বতন্ত্র ছত্রতলে শুষ্ক তৃণশয্যায় শয়ন করিল। ছত্রাবাসগুলি রাত্রিবাসের জন্য নয়। অধিকাংশ সৈনিক মুক্ত আকাশের তলে খড় পাতিয়া শয়ন করে। দিবাকালে প্রচণ্ড সূর্যের দহন হইতে আত্মরক্ষার জন্য ছত্রগুলির প্রয়োজন হয়। দুজনে শয্যাশ্রয় করিয়াছে। এমন সময় সেনাপতির এক পরিচারক আসিয়া দুইজনকে দুইটি পত্র দিয়া গেল। অর্জুন নিজের চিঠি কোমরে গুঁজিয়া লইল। বাক্যালাপ বিশেষ হইল না। অনিরুদ্ধ একটি উদ্গার তুলিল। অর্জুন জিহ্বন ত্যাগ করিল। কঠিন, তো ভালো লাগছে। দুজনের মাথায় একই চিন্তার ক্রিয়া চলিতেছে, কি করিয়া অন্যকে পিছনে ফেলিয়া আগে রাজার সমীপে পৌঁছিবে। উভয়ের শরীর ক্লান্ত ছিল। অনিরুদ্ধ শয়ন করিয়া চিন্তা করিতে লাগিল। অর্জুন লাঠি দুটিকে আলিঙ্গন করিয়া শুইয়া রহিল এবং অধিক চিন্তা করিবার পূর্বেই ঘুমাইয়া পড়িল। ক্রমে স্কন্ধাবারে মশালগুলি একে একে নিভিয়া আসিতে লাগিল। তারপর রন্ধ্রহীন অন্ধকারে চরাচর ব্যাপ্ত হইল। এই অন্ধকারে ক্বচিৎ প্রহরীদের হাঁকডাক ও অস্ত্রের ঝনৎকার শোনা যাইতে লাগিল। রাত্রির মধ্যযামে দুরাগত শৃগালের সমবেত ডাক শুনিয়া অর্জুনের ঘুম ভাঙিয়া গেল। চক্ষু না খুলিয়াই সে অনুভব করিল তাহার দেহের ক্লান্তি দূর হইয়াছে। সে চক্ষু খুলিল। ছত্রের বাহিরে তরল অস্ফুট আলো দেখিয়া সে চমকিয়া উঠিয়া বসিল। তবে কি সকাল হইয়া গিয়াছে? সে চকিতে ঘাড় ফিরাইয়া দেখিল অনিরুদ্ধ এখনো ঘুমাইতেছে। কিঞ্চিৎ আশ্বস্ত হইয়া সে আবার বাহিরের দিকে অনুসন্ধিৎস দৃষ্টি প্রেরণ করিল। না, এ ভোরের আলো নয়, চাঁদের আলো। মধ্যরাত্রে
কৃষ্ণপক্ষের চাঁদ উঠিয়াছে, ছাউনি সুষুপ্ত। অর্জুন নিঃশব্দে উঠিয়া বুহমুখে উপস্থিত হইল। প্রধান প্রহরী হাঁকিল, কে যায়? অর্জুন তাহার কাছে গিয়া বলিল, চুপ চুপ, আমি রাজদূত, এখনই আমাকে রাজধানীতে ফিরতে হবে। প্রহরী বলিল, তা ভালো, কিন্তু ঘোড়া চাই তো। তোমার ঘোড়া কোথায়? ঘোড়ার দরকার নেই, এই আমার ঘোড়া বলিয়া অর্জুন লাফাইয়া লাঠিতে আরোহণ করিল। তারপর দীর্ঘ পদক্ষেপে উত্তরাভিমুখে চলিল। হতবুদ্ধি প্রহরীরা মুখ ব্যাদান করিয়া রহিল। স্কন্ধাবারের কাছে সুনিশ্চিত পথ নাই। মাঠের মাঝখানে অস্থায়ী ছাউনির নিকট পথ কি জন্য থাকিবে? অর্জুন কৃষ্ণপক্ষের অর্ধভুক্ত চাঁদকে ডান দিকে রাখিয়া চলিল। ক্রোশেক দূর চলিবার পর পথ মিলিল। চন্দ্রালোকে অস্ফুট রেখা, তবু পথ বলিয়া চেনা যায়। চেনা গেলেও সাবধানতার প্রয়োজন। পথ সিধা নয়, ঘুরিয়া ফিরিয়া ঢিবি ঢাবা বাঁচাইয়া চলিয়াছে, কোথাও দুই ভাগ হইয়া গিয়াছে। এইসব স্থানে আসল পথটি চিনিয়া লইতে হইবে। পথের দিকে দৃষ্টি রাখিয়া চলিতে চলিতে অর্জুনের মুখে একটু হাসি দেখা দিল। স্কন্ধাবার কখন পিছন দিকে অদৃশ্য হইয়া গিয়াছে, কোথাও জনপ্রাণী নাই। ভাগ্যে এই সময় কেহ তাহাকে দেখিতে পাইতেছে না। দেখিলে ভাবিত একটি দীর্ঘ শীর্ণ প্রেত চাঁদের আলোয় ছুটিয়া চলিয়াছে। একটি শৈলখণ্ডের মোড় ঘুরিয়া অর্জুনের পথ হারাইবার আশঙ্কা সম্পূর্ণ দূর হইল। সম্মুখে বহুদূরে একটি রক্তাভ আলোর বিন্দু দেখা দিয়াছে। হেমকূট পর্বতের আগুন। আর পথভ্রষ্ট হইবার ভয় নাই। ওই আলোকবিন্দু সম্মুখে রাখিয়া চলিলেই বিজয়নগরে পৌঁছানো যাইবে। অর্জুন সহর্ষে দীর্ঘ পদোদ্বয় ক্ষিপ্রতর বেগে চালিত করিয়া দিল। উষার আলো ফুটিয়াছে কি ফুটে নাই, পশ্চিম আকাশে চাঁদ ফ্যাকাশে হইয়া গিয়াছে। রাজসভা গৃহের অন্ধকার মূর্তি ধীরে ধীরে পরিস্ফুট হইয়া উঠিতেছে। দাসী পিঙ্গলা অভিসারে গিয়াছিল। বহির্দিক হইতে ফিরিয়া আসিয়া দেখিল সভাগৃহের অগ্রপ্রাঙ্গণে হাঁটুর উপর মাথা রাখিয়া একজন বসিয়া আছে। পিঙ্গলা কাছে গিয়া ঝুঁকিয়া দেখিল অর্জুন বর্মা। বিস্ময়ে বিহ্বলভাবে ছুটিতে ছুটিতে সে রাজাকে সংবাদ দিতে গেল। 2 নম্বর পরিচ্ছেদ। রাজা বলিলেন, অর্জুন বর্মা, আজ থেকে তুমি আমার অতিথি নও, তুমি আমার ভৃত্য। তোমাকে আশুগতির দূতের কাজ দিলাম। এও সামরিক কাজ। তোমার গুপ্তবিদ্যা রাজনীতির ক্ষেত্রে অতি মূল্যবান বিদ্যা। এ বিদ্যা গুপ্ত রাখা প্রয়োজন। কেবল মুষ্টিমেয় লোককে তুমি এ বিদ্যা শেখাবে, কিন্তু সে পরের কথা। আর্য লক্ষণ, অর্জুন বর্মার বাসস্থান নির্দেশ করুন। রাজপুরীর কাছে হবে, অথচ গোপন স্থান হওয়া চাই। অর্জুন বর্মা রাজকার্যে নিযুক্ত হয়েছে, এ কথা অপ্রকাশ থাকাই বাঞ্ছনীয়। লক্ষণ মল্লব কেবল ঘাড় নাড়িলেন। অর্জুন যুক্ত করে বলিল, ধন্য মহারাজ, যেখানে আমার বাসস্থান নির্দেশ করবেন সেখানেই থাকব। যদি অনুমতি করেন, আমার বন্ধু বলরামও আমার সঙ্গে থাকবে। বলরামের কথা কি আপনার স্মরণ আছে মহারাজ? রাজা বলিলেন, আছে। আজ আমার সভারোহণের সময় হলো, তুমি যাও, সারাদিন অতিথিশালায় বিশ্রাম করবে। সন্ধ্যার পর তোমার বন্ধুকে নিয়ে এসো, দেখব কেমন তার গূঢ়বিদ্যা। সূর্যোদয় হইয়াছে। মন্ত্রণাগৃহ হইতে বাহির হইয়া অর্জুন অতিথিশালার দিকে চলিল। দেহের স্নায়ুপেশী ক্লান্ত, কিন্তু হৃদয়ের মধ্যে অপূর্ব উল্লাস উচ্ছ্বলিত হইতেছে। দাসী পিঙ্গলা এই কয়দিনে বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার প্রতি আকৃষ্ট হইয়াছে। একটু অবকাশ পাইলেই তাহাদের কাছে আসিয়া বসে, রাজ্যের গল্প করে। রাজার ইঙ্গিতে রাজকুমারীদের মনোরঞ্জন করাও তাহার একটি কর্তব্য হইয়া দাঁড়াইয়াছে। তাই সেদিন রাজকুমারীরা পম্পাপতির মন্দির হইতে ফিরিবার পর সে তাহাদের মহলে আসিয়া মেঝের উপর পা ছড়াইয়া বসিল। প্রকাণ্ড একটা হাঁফ ছাড়িয়া বলিল, বাবা, অর্জুন বর্মা মানুষ নয়, বাজ পাখি। 2 রাজকন্যা চকিতে মুখ ফিরাইলেন। মণিকঙ্কনা বলিল, কে বাজ পাখি? অর্জুন বর্মা? পিঙ্গলা বলিল, হ্যাঁ গো রাজকুমারী, যিনি তোমাদের সঙ্গে এসেছেন। বিদ্যুন্মালার হৃৎপিণ্ড দুলিয়া উঠিল। মণিকঙ্কনা বলিল, ও মা, তিনি উঠতেও জানেন? আমরা তো জানি তিনি মাছের মতো সাঁতার কাটতে পারেন, তা তিনি কোথায় উড়ে বেড়াচ্ছেন? পিঙ্গলা গলা একটু হ্রস্ব করিয়া বলিল, কি বলবো রাজকুমারী, সে এক আশ্চর্য ব্যাপার। মহারাজ কাল সকালেই তাদের দূতকর্মে পাঠিয়েছিলেন 60 ক্রোশ দূরে। আজ সকালে তিনি কাজ সেরে ফিরে এসেছেন।
বড় দেখি রাজকন্যা, এ কি মানুষে পারে? মণিকঙ্কনা বলিল, অমানসিক কাজ বটে। তিনি কি একলা গিয়েছিলেন? পিঙ্গলা হাসিয়া উঠিল, একলা কেন, সঙ্গে অনিরুদ্ধ ছিল, রাজ্যের চঙ্গদূত। অনিরুদ্ধ এখনও ফেরেনি, হয়তো সন্ধেবেলায় ধুঁকতে ধুঁকতে ফিরবে। বিদ্যুন্মালার হৃদযন্ত্র যে অস্বাভাবিকভাবে প্রসারিত সংকুচিত হইতেছে, তিনি নিঃশ্বাস রোধ করিয়া আছেন, তাহা কেউ জানিতে পারিল না। পিঙ্গলা আরও খানিকক্ষণ অর্জুন বর্মার পরাক্রমের কথা আলোচনা করিয়া চলিয়া গেল। মণিকঙ্কনাও কিয়ৎকাল পরে উঠিয়া গেল। রাজার বিরামকক্ষে উঁকি মারিয়া দেখিতে গেল রাজা সভা হইতে ফিরিয়াছেন কিনা। সে সুযোগ পাইলেই রাজার বিরামকক্ষের দিকে গিয়া আড়াল হইতে উঁকিঝুঁকি মারে। বিদ্যুন্মালা একাকিনী বসিয়া রহিলেন। তাহার হৃদয়ে আশা ও আকাঙ্ক্ষার জটিল গ্রন্থি রচনা চলিতে লাগিল। সন্ধ্যার পর রাজার বিরামকক্ষে দীপাবলি জ্বলিতেছিল। মহারাজ পালঙ্কে সমাসীন, সম্মুখে ভূমির উপর অর্জুন ও বলরাম। আজ লক্ষ্মণমল্ল উপস্থিত নাই, সম্ভবত অন্য কোনো কাজে ব্যাপৃত আছেন। পিঙ্গলা এতক্ষণ ঘরে ছিল, রাজার ইঙ্গিতে সরিয়া গিয়াছে। রাজা বলিলেন, বলরাম, তুমি বাংলাদেশের মানুষ? বলরাম করজোরে বলিল, আজ্ঞা, রাঢ় বাংলা, বর্ধমান ভুক্তি, নগর বর্ধমান। রাজা কহিলেন, বাংলাদেশে মুসলমান রাজা, তারা অত্যাচার করে? বলরাম বলিল, করে মহারাজ। যারা দুষ্ট তারা স্বভাবের বশে অত্যাচার করে, আর যারা শিষ্ট তারা অত্যাচার করে ভয়ে। ভয় অত্যাচার করে? হ্যাঁ মহারাজ, মুসলমানেরা সংখ্যায় মুষ্টিমেয়, হিন্দুরা সংখ্যায় তাদের শতগুণ, তাই তারা মনে মনে ভয় পায় এবং সেই ভয় চাপা দেবার জন্য অত্যাচার করে। তুমি যথার্থ বলেছ। সকল অত্যাচারের মূলে আছে ষড়রিপু এবং ভয়। তুমি দেখছি বিচক্ষণ ব্যক্তি। তোমার গুপ্তবিদ্যা কীরূপ আমাকে শোনাও। মহারাজ, আমি কর্মকার, লোহার কাজ করি, সকল রকম লোহার কাজ জানি, এমনকি কামান পর্যন্ত ঢালাই করতে পারি। সে আর নতুন কি, বিজয়নগরে শত শত কর্মকার কামান নির্মাণে নিযুক্ত আছে। যথার্থ মহারাজ, কামান সর্বত্র তৈরি হয়, তাতে নূতনত্ব কিছু নেই, কিন্তু এমন কামান যদি তৈরি করা যায় যা একজন মানুষ স্বচ্ছন্দে অবলীলাক্রমে বহন করে নিয়ে যেতে পারে। মহারাজ কিছুক্ষণ চাহিয়া রহিলেন। তা কী করে সম্ভব? বলরাম বলিল, আর্য, যুদ্ধের জন্য যে কামান তৈরি হয় তা অতি গুরুভার, তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া মহা শ্রমসাধ্য ব্যাপার। 50 জন লোক মিলে গোশকটে তুলে তাকে নিয়ে যেতে হয়। বিজয়নগরের মতো পার্বত্য দেশে কামান যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া আরও কষ্টসাধ্য কার্য। তাই এমন কামান দরকার যা প্রত্যেক সৈনিক ভল্লের মতো হাতে করে নিয়ে যেতে পারেন। রাজা বলিলেন, কিন্তু সেরূপ কামান কি তৈরি করা যায়? বড় কামান ঢালাই করা যায়, মাঝারি পিতলের কামানও ঢালাই হয়, কিন্তু একজন মানুষ বহন করে নিয়ে যেতে পারে এমন কামানের কথা শুনিনি। বলরাম বলিল, আর্য, কামানের রহস্য তার নালিকার মধ্যে। বড় নালিকা ঢালাই করা সহজ, কিন্তু অতি ক্ষুদ্র এবং লঘু নালিকা তৈরি করা কঠিন। কঠিন কিন্তু অসম্ভব নয় মহারাজ। যদি সম্ভব হয় তাহলে আধুনিক যুদ্ধের ধারা একেবারে পরিবর্তিত হয়ে যাবে। তীরন্দাজ সেনার আর প্রয়োজন হবে না। তুমি দেখাতে পারো? পারি মহারাজ। দ্বারের প্রহরিণী আমার থলি কেড়ে নিয়েছে, আজ্ঞা দিন থলিটা নিয়ে আসুক। রাজার আদেশে প্রহরিণী বলরামের থলি দিয়া গেল। বলরাম থলি হইতে একটি লৌহ যষ্টি বাহির করিয়া রাজার হস্তে দিল। রাজা অভিনিবেশ সহকারে সেটি নাড়িয়া চাড়িয়া দেখিলেন। এক বিতস্তি দীর্ঘ বেণুবংশের ন্যায় গোলাকৃতি লৌহ যষ্টি, কিন্তু দণ্ড নয়, নালিকা। তাহার অন্তর্ভাগ শূন্য এবং মসৃণ। রাজা বিস্মিত হইয়া বলিলেন, এ তো দেখছি লৌহ নালিকা। এত সরু নালিকা তুমি নির্মাণ করলে কি করে? বলরাম স্মিত মুখে হাত জোর করিয়া বলিল, আর্য, ওইখানেই আমার গুপ্তবিদ্যা। আমি সরু নল তৈরি করার কৌশল উদ্ভাবন করেছি। রাজা নালিকাটিকে আরও খানিকক্ষণ দেখিলেন, বলিলেন, তারপর বলো। বলরাম বলিল, শ্রীমন, কামান নির্মাণের মূল রহস্য নালিকা নির্মাণ। নালিকা তৈরি হলে বাকি সব উপসর্গ অতি সহজ। দুঃখিত। দেখুন, এই নালিকা দিয়ে অতি সহজেই ক্ষুদ্র কামান রচনা করা যায়। প্রথমে নলের এক প্রান্ত লোহার আবরণ দিয়ে বন্ধ করে দেব, তাতে কেবল একটি সূচিপ্রমাণ ছিদ্র থাকবে। তারপর নলের মধ্যে বারুদ ভরব, পিছনের ছিদ্রপথে বারুদ একটু বেরিয়ে আসবে।
তখন সেই ছিদ্রের বেরিয়ে আসা বারুদে আগুন দিলেই কামান ফুটবে। প্রক্রিয়া বোঝাতে পেরেছি কি মহারাজ? রাজা আরও কিছুক্ষণ নলটি নাড়িয়া চাড়িয়া বলিলেন, বুঝেছি, কিন্তু পরিপূর্ণ যন্ত্রটি কেমন হবে এখনো ধারণা করতে পারছি না। তুমি তৈরি করে আমাকে দেখাতে পারো? পারি মহারাজ, 2-4 দিন সময় লাগবে। তাতে ক্ষতি নেই, তুমি যন্ত্র প্রস্তুত করো। যদি সম্পূর্ণ যন্ত্রটি যুদ্ধে ব্যবহারের উপযোগী হয়। এই সময় ধননায়ক লক্ষণ উপস্থিত হইলেন। রাজা তাহাকে বলিলেন, আর্য লক্ষণ, এদের বাসস্থান নির্দেশের কি ব্যবস্থা করলেন? লক্ষণ মল্ল বলিলেন, পুরভূমির মধ্যে বাড়ি হলো না, ওদের গুহায় থাকার ব্যবস্থা করেছি। গুহায়? কোন গুহায়? রাজ অবরোধের দক্ষিণ প্রান্তে কমলা সরোবরের অদূরে সংকেত গুহা নামে যে গুহা আছে, তাতেই ওদের বাসস্থান নির্দেশ করেছি। গুহাটি নির্জন, ওদিকে লোক চলাচল নেই, ওরা আরামে থাকবে, রাজার হাতের কাছে থাকবে, অথচ বাইরের লোকের দৃষ্টি আকর্ষণ করবে না। রাজা বলিলেন, ভালো, আজ থেকে ওরা গুহাবাসী হোক, কিন্তু গৃহের আরাম থেকে যেন বঞ্চিত না হয়। বলরামের বোধহয় কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে। বলরাম বলিল, আর সব যন্ত্রপাতি আমার আছে মহারাজ, কেবল একটি ভস্ত্রা হলেই চলবে। লক্ষণ মল্ল সাম্প্রতিক ঘটনা জানেন না। তিনি বলরামের প্রতি কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, ভস্ত্রা পাবে। এখন অনুমতি করুন মহারাজ, এদের গুহায় নিয়ে পৌঁছে দিই। রাজা লৌহ নালিকাটি বলরামকে প্রত্যর্পণ করিয়া বলিলেন, আপনি বলরামকে নিয়ে যান, অর্জুন বর্মার সঙ্গে আমার কিছু কথা আছে। বলরামকে লইয়া মন্ত্রী চলিয়া গেলেন। রাজা অর্জুনের দিকে গম্ভীর দৃষ্টিতে চাহিয়া বলিলেন, অর্জুন বর্মা, একটা দুঃসংবাদ আছে। তোমার পিতার মৃত্যু হয়েছে। অর্জুন দাঁড়াইয়াছিল, ধীরে ধীরে বসিয়া পড়িল। সংবাদ কিছু অপ্রত্যাশিত নয়, এই আশঙ্কাই সে দিনের পর দিন মনের মধ্যে পোষণ করিতেছিল। তবু তাহার কণ্ঠের স্নায়ুপেশী সংকুচিত হইয়া তাহার কণ্ঠরোধের উপক্রম করিল। হৃদযন্ত্র পঞ্জরের মধ্যে ধকধক করিতে লাগিল। চিন্তা করিবার শক্তি ক্ষণকালের জন্য লুপ্ত হইয়া গেল। কেবল মস্তিষ্কের মধ্যে একটা আর্ত চিৎকার ধ্বনিত হইতে লাগিল, পিতা, পিতা। রাজা তাহার অবস্থা দেখিয়া সদয় কণ্ঠে বলিলেন, অর্জুন বর্মা, তোমার পিতা ক্ষত্রিয় ছিলেন, তিনি গৌরবময় মৃত্যু বরণ করেছেন, ধর্মের জন্য প্রাণ দিয়েছেন। এইবার অর্জুনের 2 চক্ষু ভরিয়া অশ্রুর ধারা নামিল। সে রুদ্ধ কণ্ঠে কেবল একটি শব্দ উচ্চারণ করিল, কবে? রাজা বলিলেন, 11 দিন আগে। ম্লেচ্ছরা তাকে গোমাংস খাইয়ে ধর্মনাশের চেষ্টা করেছিল, তিনি অনশনে প্রাণত্যাগ করেছেন। তুমি এখন যাও, আজ রাত্রিটা অতিথিশালাতেই থেকো, রাত্রে পিতাকে প্রাণ ভরে স্মরণ করো। কাল তোমার পিতৃ শ্রাদ্ধের আয়োজন আমি করব। এসো বৎস। অর্জুন যখন সভাগৃহের প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল, তখন চারিদিকে অন্ধকার জমাট বাঁধিয়াছে, নগর প্রায় নিষ্প্রদীপ। বাষ্পাকুল চোখে আকাশের পানে চাহিয়া তাহার মনে হইল জগতে সে একা, নিঃসঙ্গ, তাহার হৃদয়ও শূন্য হইয়া গিয়াছে। আজ এই পর্যন্ত।